হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুনাটুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে ইউকের হেলথ ভিজিটর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। হেলথ ভিজিটর বাংলাদেশিদের জন্য একটা নতুন শব্দ। আমি জানি বাংলাদেশে এই ধরনের কোনো সার্ভিসই নেই, এই জন্যই আমি হেলথ ভিজিটর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এবং হেলথ ভিজিটর থেকে আমি কি কি উপকার পেয়েছি সেই সম্পর্কেও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করব। হেলথ ভিজিটর সম্পর্কে কোনো তথ্য শেয়ার করার আগে হেলথ ভিজিটর জিনিসটা কি এই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে হবে। হেলথ ভিজিটর হচ্ছে এক ধরনের মেডিকেল পার্সোনাল যে কিনা একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে কাজ করে থাকে। জিনিসটাকে যদি একটু সহজ করে বলি, এমন একজন মেডিকেল পার্সন যে কিনা আপনার শিশুর একটা বয়সের সাথে সঠিক বিকাশ হচ্ছে কিনা সেটার পরিমাপ করার জন্য আপনার বাসায় একটা নির্দিষ্ট সময় পর পর বেড়াতে আসবে বা বলা যায় ভিজিট করতে আসবে। হেলথ ভিজিটরের কাজ অনেকগুলো, সেটা যদি আমি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে একটা বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটাই সে টাইম টু টাইম চেক আপ করে। ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো কি কি হতে পারে? একটা বাচ্চা জন্মের পরে কিন্তু বসতে শেখে না, হাঁটতে শেখে না, কথা বলতে শেখে না। তার মানে একটা নির্দিষ্ট সময় পরেই বাচ্চা বসতে শেখে, হাঁটতে শেখে, কথা বলতে শেখে। তাছাড়া উচ্চতা, ওজন, বয়স অনুযায়ীও ভেদাভেদ হয়। তাহলে এই বয়স অনুযায়ী তার ওজন, উচ্চতা, তাছাড়া তার যে মোটর স্কিলগুলো সেগুলো ঠিকমতো ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটাই পরীক্ষা নিরীক্ষা করা হেলথ ভিজিটরের কাজ। এবার আসি মেন্টাল ডেভেলপমেন্ট কীরকম। যেমন একটু বলি, এই যে মাহি এখন বিজি কিউব নিয়ে খেলছে, ও যখন ছোট ছিল তখন কিন্তু ওর এই খেলনাটা ভালো লাগবে না। আবার কিছু ক্রিয়েটিভ খেলনা আছে যেমন পাজল দিয়ে কিন্তু সব বয়সে বাচ্চারা খেলতে পছন্দ করে না, পাজল সলভ করতে পারে না। তার মানে সে নির্দিষ্ট বয়সে এসে ওই পাজলটা সলভ করতে পারছে কিনা এটাই তার মেন্টাল ডেভেলপমেন্ট। হেলথ ভিজিটরের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেফগার্ডিং। যেহেতু কাজের সুবাদে আমার সেফগার্ডিং সম্পর্কে কোর্স করার সুযোগ হয়েছে, তাই আমি সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করছি। সেফগার্ডিং সাধারণত বাচ্চাদের উপরে 4 ধরনের অ্যাবিউজকে বোঝানো হয়: ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ এবং নেগলিজেন্স। ফিজিক্যাল অ্যাবিউজ তো সবাই বুঝছেন, এই দেশে কিন্তু বাচ্চাকে মারামারি করা যায় না। বাংলাদেশে তো আমরা কিছু থেকে কিছু হলে বাচ্চাকে মেরে তক্তা বানায় ফেলি, এখানে আপনি সেটাকে পারবেন না, এটাকেই ওরা ফিজিক্যাল অ্যাবিউজ। মেন্টাল অ্যাবিউজ হচ্ছে অনেক সময় অনেক বাবা মা কিন্তু বাচ্চাদেরকে মেন্টালি অ্যাবিউজ করে, যেমন বুলি করে, এই তোমাকে দিয়ে হবে না, তুমি এটা ভুল করছো, বা অনেক ধরনের মেন্টাল অ্যাবিউজ আসলে থাকে। তো সেই জিনিসগুলোও পরীক্ষা নিরীক্ষা করা একটা হেলথ ভিজিটরের। সেক্সুয়াল অ্যাবিউজ সম্পর্কে তো সবাই বুঝছেন। আর আমি যেই বিষয়টা নিয়ে নেগলিজেন্স অ্যাবিউজটা কীরকম হতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আপনি জানেন যে আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। এখন আপনার মধ্যে যদি বাচ্চার জন্য সতর্কতা না থাকে, সেই ক্ষেত্রে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা কিন্তু নেগলিজেন্সের আন্ডারে পড়বে। আবার ধরেন একটা প্রপার বয়সে একটা প্রপার ডায়েটের দরকার, কিন্তু আপনার সামর্থ্য আছে, সামর্থ্য না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি বাচ্চাকে সেই রকম খাবার দাবার দিচ্ছেন না, তার ওয়েট গেইন করছে না। তাছাড়া তার শীতের দিনে শীতের পোশাক লাগবে, গরমের দিনে গরমের পোশাক লাগবে, জুতা লাগবে, এই ধরনের ছোটোখাটো অনেক জিনিস আছে। আপনি যদি এই ব্যাপারে কেয়ারলেস হন, সেইটাকে নেগলিজেন্স অ্যাবিউজ বলা হচ্ছে। নেগলিজেন্স অ্যাবিউজের মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে প্রপার টাইমে বাচ্চাকে স্কুলে দেওয়া। তো এই জিনিসগুলো আসলে হেলথ ভিজিটররা চেক আপ করে থাকে। একটা বাচ্চা সুন্দর পরিবেশে বড় হচ্ছে কিনা, তার বাবা মার সম্পর্কটা ভালো আছে কিনা, অথবা সেই পরিবারে যে নারী সঙ্গীটি আছে অর্থাৎ তার মা,
সেই মা তার বাবার থেকে কোনো অ্যাবিউসের শিকার হচ্ছে কিনা এই জিনিসগুলোও কিন্তু হেলথ ভিজিটর দেখে থাকে। তাছাড়া একটা বাচ্চা যে বাসায় আছে সেই বাসাটা আসলে একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য কতটুকু উপযুক্ত সেই জিনিসগুলো দেখা হয়। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে গত 1 বছরে আমার বাচ্চার জন্য হেলথ ভিজিটরের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করব। কিছু অভিজ্ঞতা আমার জন্য ভালো ছিল, আবার কিছু অভিজ্ঞতা আমার জন্য নতুনও বটে। আমি যখন বাংলাদেশ থেকে ইউকেতে আসি, আমরা যখন ভিসার ফাইল জমা দেই তখনই কিন্তু 1 বছরে হেলথ ইন্স্যুরেন্স ফি আমাদেরকে পে করতে হয়েছে। এখানে আসার পরে ওই ইন্স্যুরেন্সের সুবাদে আমার নিকটস্থ যে কোনো জিপিতে আমি রেজিস্ট্রেশন করেছি। আর জিপিতে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই ওরা আমাকে, যেহেতু আমার বাচ্চা ছিল, তো একজন হেলথ ভিজিটর ঠিক করে দিয়েছেন এবং সেই ভদ্রমহিলা আমার সাথে ওভার দ্য ফোন যোগাযোগ করে। ফোন দিয়ে উনি বলে উনি আমার বাচ্চার হেলথ ভিজিটর, ওনার ক্লিনিকে আমার বাচ্চা সহ ভিজিট করতে বলে। তো সেই ক্লিনিকটা আমার বাসা থেকে বেশ দূরে ছিল, তো আমি ওর সাথে মিট করার পরে ও আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন আমি কেন এসেছি, কোন ভিসা এসেছি, কতদিন থাকবো, ওর ওয়েট চেক করে, হাইট চেক করে। এরপরে ও আমার কাছ থেকে আমার সুবিধা মতো একটা সময় নেয়, যেই সময়ে ও আমার বাসায় ভিজিট করতে পারবে। সো নির্দিষ্ট টাইমে সে আমার বাসায় ভিজিট করতে আসে। সেদিন সে আমার সাথে অনেক কথাবার্তা বলে, প্রায় 1 ঘন্টার মতো আমাদের সাথে আলাপ হয়। আমি কেন এসেছি, ইউকেতে কতদিন থাকবো, প্লাস আমার আর্নিং সোর্সটা কী, যেহেতু আমি তখন নতুন এসেছি। উনি যখন ভিজিট করতে আসে তখন আমার ইউকেতে আসার মাত্র 2 মাস। তো তখনই উনি আমাকে জিজ্ঞেস করে, যেহেতু তুমি নতুন এসেছো, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কীরকম, বা তোমার বাসায় কি ধরনের খাবার দাবার তোমরা খাও, যেহেতু আমি একজন ভিন্ন একটা কালচারের মানুষ। তো মাহিত কিন্তু তখন অনেক ছোট ছিল, 1 বছর 2 মাসের মতো বয়স ছিল ওর। যেহেতু 1 ঘন্টা ওনার সাথে কথা হয়েছিল, তো পুরো কথাগুলো তো আর আমি রেকর্ডিং করতে পারছি না বা বলতেও পারছি না, কম সময়ের মধ্যে বলা যাবে না। তো সেই ক্ষেত্রে 1 বছর 2 মাসের ক্ষেত্রে ওর যে ধরনের ডেভেলপমেন্ট হওয়ার দরকার সেগুলো সে অ্যাসেসমেন্ট করে এবং লিখে নিয়ে যায়। তাছাড়া আমাকে একটা পরামর্শ দেয়, যেমন ওই টাইমে আমি বাজারজাত কিছু জুস মাহিকে দিতাম। তো উনি আমার ঠিক ক্যাবিনেটে এই জিনিসগুলো দেখার ফলে উনি বলে যে এগুলো বাচ্চার জন্য হেলদি না, তুমি এগুলো দেওয়া স্টপ করে দাও। তাছাড়া ওই টাইমে ও আসলে মাহি আমাদের মতো স্বাভাবিক খাবার অভ্যস্ত ছিল না। তো ও অনেক বেশি মিল্ক খেত, কাউ মিল্ক খেত, যেটার কারণে ওর কনস্টিপেশন হতো। তো আমি কিভাবে আসলে আমাদের খাবার দাবারে ওকে অভ্যস্ত করব সেই সম্পর্কে তিনি পরামর্শ। তাছাড়া আমার যে ওই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন যেখানে এখন খেলনা রাখা আছে, সেখানে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসা অনেকগুলো ওষুধ রেখেছিলাম। তো উনি আমাকে পরামর্শ দিল যে ওই জায়গাটা পুরোপুরি ক্লিন করে ফেলতে হবে, কারণ কয়দিন পরে বাচ্চা ক্লাইম্বিং শিখবে। এবং উনি আমাকে বলছিল যে এরকম নাকি অনেক বাচ্চা মেডিসিন পয়জনিংয়ের কারণে মারা যায়। তো আমাকে বলছিল ওই শেলফ থেকে ওষুধ টোটালি রিমুভ করে খেলনা দিতে হবে। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল ও কি খেলনা দিয়ে খেলে। তো তখন আমি আসলে ওনাকে ওর ছোটোবেলার কিছু খেলনা দেখাই, যেহেতু আমি বাংলাদেশ থেকে একদমই নতুন এসেছিলাম। তখন এখানে আসার পর আমি আসলে সেভাবে কোনো খেলনা কিনিনি এবং আনাটাও পসিবল ছিল না, যেহেতু একটা ওয়েটের ব্যাপার ছিল। তো ওনাকে আমি কয়েকটা খেলনা দেখানোর পরে বলল যে এটা এই বয়সের জন্য পর্যাপ্ত পরিমাণ খেলনা না, তাছাড়া ওর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সময় যে খেলনাগুলো দরকার এখানে কোনোটি তার নেই। যখন উনি বলল যে ওর জন্য নতুন খেলনা কিনতে হবে এবং এই বয়স অনুযায়ী সুইটেবল কিছু খেলনা আমাকে সাজেস্ট করে, তখন আমি ওকে বললাম যে দেখো আমি মাত্র নতুন এসেছি, আমাদের জবেরও ক্রাইসিস চলছে, তো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এরকম নাই যে আমি আসলে খেলনা কিনবো এই মুহূর্তে। আর যেহেতু ইউকেতে খেলনাও অনেক এক্সপেন্সিভ, তখন ওকে আমি রিকোয়েস্ট করাতে ও আমাকে বলে যে আচ্ছা কোনো প্রবলেম নেই, আমি তোমাকে খেলনা প্রোভাইড করব। এই সমস্ত কথার পরে এই ফার্স্ট ভিজিট এখানেই শেষ। তার মাঝখানে আমি ওকে একটু ফোন দিয়েছিলাম একটা প্রবলেমে, সেটা হলো যে আমার বাচ্চা যেহেতু বাংলাদেশে সবার মধ্যে মানুষ হয়েছে, তো হঠাৎ করে ইউকেতে আসার পরে ও কেমন যেন চুপচাপ হয়ে গেছিল। মানে ও খুব ভয় পাইতো, ও কারোর সাথে ইন্টারাকশন করতে চাইতো না, খুব চুপচাপ থাকতো। তো এই জিনিসটা আমাকে খুব বেশি নাড়া দিচ্ছিল যে এমন কেন হচ্ছে, ও তো বাংলাদেশে অনেক কথা বলতো কিন্তু এখন হঠাৎ করে চুপ হয়ে গেল কেন। তো এটা আসলে সাধারণত সেপারেশন
অ্যাংজাইটির কারণে হয়েছিল। তো আমি ওর কাছে হেল্প সিক করলাম, বললাম যে ও আমাকে রেফার করলো স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ সেন্টারে, বললো ওদের সাথে তুমি একটু কথা বলে দেখো, মনে হয় কোনো একটা ইফেক্টিভ সলিউশন তোমাকে দিতে পারবে। তো আমি ওদের সাথে একটু কথা বললাম, কথা বলার পরে ওরা বললো যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সাধারণত 2 বছরের মধ্যে হয়, তো এটা এখন কোনো মেজর প্রবলেম না। তাছাড়া আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলো যেটার মাধ্যমে আমি বাচ্চার সাথে ইন্টারাকশন করতে পারবো। যেমন তার মধ্যে একটা কার্টুন না বললেই না, সেটা হচ্ছে হুইলস অন দ্য বাস। হুইলস অন দ্য বাস ছড়াটা বারবার বলতে বললো, কারণ দেখেন হুইলস অন দ্য বাসে থাকে বিপ বিপ বিপ, তারপরে রাউন্ড অ্যান্ড রাউন্ড, তো আরেকটা কি ব্রুম ব্রুম ব্রুম। এই সাউন্ডগুলো কিন্তু বাচ্চাদেরকে ইনিশিয়ালি কথা বলার ক্ষেত্রে খুব সাহায্য করে। ওরা কিন্তু প্রথমে একটা ওয়ার্ড সুন্দরভাবে বলতে পারে না, তখন এই যে সাউন্ডগুলোর মাধ্যমে ওরা কথা আস্তে আস্তে শিখে। সো আমি এভাবে যখন ট্রাই করলাম, এটা দেখলাম অনেক ইফেক্টিভ হচ্ছে। তারপরে ও ডিসেম্বরের দিকে আমাকে প্রায় 2 বস্তা খেলনা গিফট করলো। আমি ভিডিওর এই জায়গায় খেলনার ছবিগুলো দিয়ে দিব, কারণ ওই মুহূর্তে আমি ভিডিও করিনি, জাস্ট ছবি তুলে রেখেছিলাম। ওই খেলনাগুলোর মধ্যে 2 থেকে 3 বছরের কিছু খেলনা ছিল, আবার ওই টাইমের ওই বয়সেরও কিছু খেলনা ছিল, যেমন সাউন্ড, যেমন এই কিবোর্ড। তো আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে রেলগাড়ি আছে, কিছু টেডি বিয়ার আছে, তাছাড়া বিভিন্ন টাইপের ভেহিকেল, পাজল, অনেক টাইপের স্টিকার, এই ধরনের অনেক কিছু কিন্তু আছে। তাছাড়া একটা বাঁশিও আছে, যে বাঁশি ফু দিয়ে বাঁশি বাজানোটাও কিন্তু একটা অন্যরকম স্কিল। এই পর্যায়ে মাহির ভ্যাকসিনেশন ব্যাপারেও ও আমাকে কিছু সাজেশন দিয়েছিল যে জিপিতে কন্ট্যাক্ট করতে, যেহেতু ওর প্রিভিয়াস ভ্যাকসিনেশনগুলো বাংলাদেশে হয়েছিল, সেই জন্য ওরা আমার বাংলাদেশি কার্ডটাকে নিয়ে বাংলাটা কিভাবে যেন ওরা কার্ডটাকে ট্রান্সলেট করে ওরা বুঝতে পেরেছিল যে ওর এখনও কি কি টিকা ডিউ আছে, সেগুলো আমি দিলাম। তাছাড়া ওই হেলথ ভিজিটর কিন্তু আমার স্বাস্থ্যের ব্যাপারেও অনেক বেশি কনসার্ন ছিল, যেমন এইখানে সার্ভাইকাল ক্যান্সার যাতে প্রতিরোধ করা যায় সেটার স্মিয়ার টেস্টটা মূলত সেখানে দেখা হয় যে আপনার যে সেখানে যদি ভাইরাসটা পজিটিভ হয়, সেই ক্ষেত্রে প্রতি বছরই আর কি আপনাকে টেস্ট করতে হবে যে ভাইরাসটা কোনো কারণে অ্যাক্টিভ হয়ে গেছে কিনা। আর যদি সেখানে নেগেটিভ আসে তাহলে প্রতি 5 বছর পর পর সেটাকে চেক আপ করতে হবে। তো আমি সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া আছে আমার, তারপরও টিকা দেওয়ার পরেও আপনাকে এটা রেগুলার চেক আপ করতে হবে, এটাই এখানকার রুলস। এই কথাটা থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে শুধুমাত্র বাচ্চার স্বাস্থ্যগত দিকেই ওরা দেখে না, একটা মা সে সুস্থ আছে কিনা এটাও কিন্তু ওরা চেক করে। এবার আসি সেকেন্ড ভিজিটের কথা। সেকেন্ড ভিজিটে আসার পরে ও আসলে ওর ওয়েট চেক করেছিল আর হালকা পাতলা কিছু কথা জিজ্ঞেস করেছিল। ওই ভিজিটটা এত বেশি ইন্টারঅ্যাক্টিভ ছিল না, জাস্ট হয়তো 20 মিনিট 15 মিনিটের মতো ওর সাথে আমার কথাবার্তা হয়েছে রিসেন্ট অবস্থা নিয়ে, পরে ও চলে গেল। এবার থার্ড টাইম ও আমার বাসায় আসলে সেফ গার্ডিং ইস্যুতেই ভিজিট করে। এটা খুবই একটা আনফর্চুনেট ঘটনা, হয়তো না বললেও পারতাম, বাট তারপর ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আসলে মাহি অনেক কান্নাকাটি করে, ওর বাবার প্রতি অনেক বেশি অ্যাফেকশন ওর কাজ করে। তো ওর বাবা আসলে টয়লেটে গিয়েছিল, ওই মুহূর্তে আমি একটু অ্যাসাইনমেন্ট করছিলাম আর ও অনেক কান্নাকাটি করছিল, একটু দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করছিল। তো হয়তো সামহাও ওই টাইমটা তো সামার টাইম ছিল, আমার জানালা খোলা ছিল, এই কান্নার আওয়াজটা বাইরে গেছে। তো আমার ওয়ান অফ দ্য নেইবার হচ্ছে পুলিশ কল করে দেয়। তো আমরা আসলে বুঝতে পারিনি এই জিনিসটা এত বড় একটা ইস্যু হয়ে যাবে। তো পুলিশ কল করে দেওয়ার পর ততক্ষণে ওর বাবা অফিসে চলে গেছে, এবং আসার পরে পুলিশ দেখলো যে বাবু ওকে আছে, আমিও ওকে আছি। আমি আসলে অ্যাসাইনমেন্ট করছিলাম, ওনারা দেখলো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, এবং আমার নেইবরকেও, যদিও আমি জানি না এই নেইবরটা কে, তার প্রাইভেসি ইস্যুর কারণে কখনোই আমাকে নামটা বলবে না, তারপরেও আমি সাসপিশিয়াসভাবে বলতে পারি যে আসলে কে ফোন করতে পারে। তো পরবর্তীতে আসলে হয় কি, আমি ভাবছিলাম যে ওইখানেই হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে, যেহেতু পুলিশ এসে দেখছে যে কোনো রকমের প্রবলেম এখানে নাই, কিন্তু আসলে এটা গড়ায় অনেক দূর গেছে। আসলে এটা আমাকে অনেক দিনই পোহাইছে। ওই পুলিশগুলো আসলে আমার হেলথ ভিজিটরকে ইনফর্ম করে দিয়েছিল যে তুমি একটু ভিজিট করে দেখো, হয়তো বাচ্চার সেফটি নিয়ে আমরা কনসার্ন, হয়তো বাচ্চার মা ওকে বকছে বা মারছে এই টাইপের আর কি মনে করছে। তো উনি আসার পরে আমাদের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলো, ওকে বুঝিয়ে বলার পরে যদিও এখানে সমস্যাটা সমাধান হয় নাই, আরও অনেক দূর গেছে,
কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ওই প্রবলেমটা থেকে আমরা মুক্তি পাইছি। কথা বলতে বলতে একটা কথা বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে স্পিচে একটু প্রবলেম হচ্ছে, এই কথাটা যখন আমি আমার হেলথ ভিজিটরকে জানিয়েছিলাম, ও কিন্তু আমাকে একটা প্লে গ্রুপ লিস্টও প্রোভাইড করেছিল, যেখানে আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে পারবো। আমি কিন্তু প্রায়ই এখন ভিডিওতে বলি যে মাহিকে নিয়ে আমি বিভিন্ন প্লে গ্রুপে যাই, বিভিন্ন মামদের গ্রুপে যাই ইন্টারাকশনের জন্য। এই জিনিসগুলো আমি আগে জানতাম না, ওর মাধ্যমে কিন্তু আমি এগুলো জানতে পেরেছি, এবং কমপ্লিটলি এগুলো তো ফ্রি। তো আমি কিভাবে নিজেরও সোশ্যালাইজেশন বিল্ড আপ করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম বাচ্চাও অনেক বেশি মজা পাবে, এই গ্রুপগুলোর কথা কিন্তু ওই আমাকে বলেছিল। এবার কথা বলবো ফোর্থ ভিজিট নিয়ে। ফোর্থ ভিজিটে যে হেলথ ভিজিটর এসেছিলেন সে একদমই নতুন। আমি আসলে কারণটা জানি না যে আমার ওই আগের হেলথ ভিজিটর কেন আসলেন না। ফোর্থ হেলথ ভিজিটটা কিন্তু আমার জন্য আসলেই ফ্রাস্ট্রেটিং ছিল, কারণ উনি ছোটোখাটো কিছু অ্যাসেসমেন্ট করে দেখলো যে মাহির স্পিচে কিছুটা প্রবলেম আছে। এই ভিজিটটা ছিল ওর 27 মান্থের একটা অ্যাসেসমেন্ট। এই ছোটোখাটো কিছু অ্যাসেসমেন্ট ও বাসায় এসে যখন করলো, উনি কিছুটা প্রবলেম পেয়েছিল। উনি আসার সময় কিন্তু এই বুকটা ওর জন্য নিয়ে এসেছিল। এটা কিন্তু আসলেই মজার একটা বুক, মাহি এটা অনেক লাইক। আগের হেলথ ভিজিটর কেন যেন আমাকে এই রেড বুকটা প্রোভাইড করে নাই, প্রাইভেসি ইস্যুর কারণে আমি এটাকে খুলে দেখাচ্ছি না বা ওই পাশটা দেখাচ্ছি না, কিছু ইনফরমেশন লেখা আছে। তো এই রেড বুকটা সম্পর্কে কথা না বললেই না, এই রেড বুকটা হচ্ছে ওর হেলথ রেকর্ড। অর্থাৎ যদি বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করে, তার জন্ম থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার যাবতীয় ইনফরমেশন ঠিক এটার মধ্যে লেখা থাকে। বা প্রত্যেক অ্যাসেসমেন্টেই হচ্ছে হেলথ ভিজিটর মানে কিছু কথাবার্তা লেখে, কমেন্ট বা ওর কি অ্যাসেসমেন্ট করে পেয়েছে সেগুলো আসলে লেখা থাকে। তাছাড়া ওর ভ্যাকসিনেশন, ওর কোন বয়সে, ওজন কত ছিল, মানে সমস্ত কিছু এটার মধ্যে থাকে। যেহেতু আমার বাচ্চা এখানে জন্মগ্রহণ করেনি, তাই উনি হচ্ছে এইবারের মানে ফোর্থ ভিজিটের পর থেকে লেখা শুরু করছে। আনফর্চুনেটলি আমি জানি না যে আমার আগের হেলথ ভিজিটর আমাকে রেড বুকটা প্রোভাইড করে নাই কেন। এবার ভিজিটের পরে ও আমাকে সমস্ত কিছু বাই পোস্টে পাঠিয়েছে। যেমন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6 মান্থস থেকে এই ধরনের কাপে খাবে, তারপর আস্তে আস্তে অ্যারাউন্ড 1 বছরে কিন্তু আমরা নর্মাল যে কাপে খাই বা গ্লাসে খাই সেটাতে পানি খাবে। তো মাহির ব্যাপারটা হয়েছে কি, ও এখনো পর্যন্ত ফিডার ছাড়তে পারে নাই। আমি জানি না এটা হয়তো বংশগতভাবে হতে পারে, ওর বাবাও নাকি ক্লাস 5 পর্যন্ত ফিডার খাইছে। সো এটা আসলে যদি বাংলাদেশের ক্রাইটেরিয়া অনুযায়ী হয় তা আমি বলবো এটা কোনো প্রবলেম না, বাট এটা ওদের কাছে অনেক বড় একটা প্রবলেম যে বাচ্চা এখনও কেন গ্লাসে খায় না। তো এই তো এখানে ব্রাশিংয়ের কথাও লেখা আছে। তাছাড়া এই যে একটা বুক দেওয়া হয়েছে, এই বুকটা খুবই ইনফরমেটিভ বুক একটা প্যারেন্টসের জন্য, যে বাচ্চার কোন বিহেভিয়ারটাকে একটা নর্মাল বিহেভিয়ার ধরতে হবে আর কোনটাকে প্রবলেম বিহেভিয়ার ধরতে হবে। যেমন টোডলাররা ট্যান্ট্রাম শো করবে, ট্যান্ট্রাম কি যে কোনো কিছু না দিলে ওরা কান্নাকাটি শো করবে, তো এটা কিন্তু একটা নর্মাল বিহেভিয়ার। তো এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব সেটাই এখানে লেখা আছে, ওয়েলশ ভাষায়ও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। এরপরে এখানে কিছু গাইডলাইন আছে যে টয়লেট নিয়ে, যে কোন টাইপের টয়লেটটা দেখে বুঝতে হবে যে এটা প্রবলেমেটিক, কোনটা প্রবলেমেটিক না। বাচ্চাদের কিন্তু এই ধরনের অনেক রকমের প্রবলেম হয়ে থাকে। তো এটা কিন্তু অ্যাজ এ প্যারেন্ট হিসেবে যারা প্রথমবার আমার মতো মা হয়েছেন তারা অনেক কিছুই জানেন না, তো এখানে কিন্তু সমস্ত কিছু লেখা। এখানেও কিছু প্যারেন্টিং টিপস আছে যেখানে আপনি কিভাবে ইয়াং চিলড্রেনকে হ্যান্ডেল করবেন। তো এগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ, ওয়েলশ ভাষায়ও লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে। তাছাড়া কোন ধরনের সাপোর্ট আপনি কোথা থেকে নিতে পারবেন সেই সমস্ত কিছু। এই কার্ডটা মূলত আমাকে দেওয়া হয়েছে। আমরা অনেকে আছি যারা মায়েরা ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে একদমই সচেতন না, তো সেই ক্ষেত্রে আমি যাতে সচেতন হতে পারি সেই জিনিসটা জন্যই এই কার্ডটা মূলত আমাকে দেওয়া হয়েছে। তাছাড়া এইখানে
কিছু অ্যাক্টিভিটিসের কথা লেখা আছে, যে অ্যাক্টিভিটিসগুলা ওরা জন্ম থেকে 5 বছরের মধ্যে এই অ্যাক্টিভিটিসগুলা ওরা ধীরে ধীরে করতে পারবে। তো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে আমার বাচ্চার গ্রোথটা কতটুকু হচ্ছে কি হচ্ছে না, সেটাও কিন্তু আমরা প্যারেন্টরা গাইডলাইন। যেহেতু মাহির কিছু বিহেভিয়ার ওনার কাছে একটু সাসপিশিয়াস লাগছে, মানে মনে হয়েছে যে একটু প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে উনি আমার জন্য আর একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করেছে। ওই অ্যাসেসমেন্টটার নাম হচ্ছে স্কেডিউল অফ গ্রোয়িং স্কিল, যেটা সংক্ষেপে বলা হয় SOGS। সো এই অ্যাপয়েন্টমেন্টে ওনার ক্লিনিকে আমাকে যেতে হবে এবং উনি বিভিন্ন টাইপের খেলনা দিয়ে মাহিকে অবজার্ভ করার চেষ্টা করবে যে ওর আসলেই সেই স্কিলগুলো ডেভেলপ করেছে কিনা। সো আমি আর একটা ভিডিও বানাবো যে ওই অ্যাসেসমেন্টটায় ওর রেজাল্টটা কি আসলো এবং ওর কতটা ডেভেলপমেন্ট হয়েছে, অথবা ফার্দার এটার জন্য কোনো সাপোর্ট লাগবে কিনা। তো সেই জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।